ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছেন নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সফরটা ছিল আকস্মিক। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমন্ত্রণের কারণটা অনেকখানি গৌণ হতে থাকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের সাথে কেবল দ্বিপাক্ষিক আলাপ নয়, বিজেপির বর্ষিয়ার নেতা এলকে আদবানির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়। সবাই ভেবে নিতে থাকে রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনা ভুলতে বসেছেন অসময়ের বন্ধু কংগ্রেসকে। তবে সফরের শেষ দিন ছিল সবকিছু ছাড়িয়ে যাওয়ার চমকের দিন। কংগ্রেসের শীর্ষ নেতা, যাদের আরেক পরিচয় গান্ধী পরিবার, তাদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। আন্তরিক সব চিত্র আলোড়ন ফেলেছে দুই দেশেই। নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়ে মোদীর পাশাপাশি এবার কংগ্রেস নেতা সোনিয়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 9 জুন রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নৈশ ভোজে ছিলেন না কংগ্রেসের এই 3 নেতা। রাষ্ট্রীয় আচারের বাইরে তারা এদিন শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় এই নিয়ে রাজনীতিতে নানা চর্চা শুরু হয়েছে। ভারতের অন্যতম প্রাচীন এই বিরোধী দল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বৈঠকে তারা আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক বিস্তারের প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন। গান্ধী পরিবারের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পর্ক অনেক পুরনো হলেও এবারের এই সাক্ষাৎকে কিভাবে দেখছে বিজেপি? এর কোনো প্রভাব কি পড়বে দুই দেশের রাজনীতিতে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, আছেন সাবেক সচিব এবং হাই কমিশনার মোফাজ্জল করিম, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। আমরা শুরুই করতে চাই স্যারকে দিয়ে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা অনেকগুলি ঘটনা পরপর ঘটতে দেখলাম, যদিও আমরা সবাই দেশবাসী ধরে নিয়েছিলেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ফিরে আসবেন। ঘটনা নানা দিকে ছড়িয়েছে। শেষ ঘটনা হচ্ছে গান্ধী পরিবারের সাথে তার এই আন্তরিক ছবিগুলো। এই সফরটা আসলে বাংলাদেশের জন্য নতুন কি বার্তা নিয়ে আসছে? ধন্যবাদ নেতা। এই সফর যদিও আনুষ্ঠানিক একটা সফর, একটা তো বড় পরিবর্তনই বলা চলে কিছুটা ভারতের রাজনীতিতে। সেটা হলো যে পরপর দুবার যেভাবে বিজেপি জিতে এসেছিল, এবার সেটা না, একটা কোয়ালিশন তার করতেই হবে। এবং এমন দুটো দলের সাথে কোয়ালিশন করছে যারা একাধিকবার দল পাল্টিয়েছে। আগামীতে যে পাল্টাবে না তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই হিসাবে আগে যত বিজেপির যেই রাজনীতির মধ্যে আমার মনে হয় বিজেপির চিন্তাভাবনাটা যত বড় আকারে আসছিল, সেটা বুঝি একটু ভাটা পড়বে এই কোয়ালিশনের কারণ। এখন দেখা দরকার যে নরেন্দ্র মোদী এই নতুন যে কোয়ালিশন হলো সেই রাজনীতিতে উনি কেমন করে খেলবেন। কারণ হচ্ছে যে উনি মোটামুটি সবসময় কিন্তু একাই ছিলেন, এটাই তার রাজনীতি ছিল। তো সেই হিসাবে যদিও বিজেপি নিজে প্রথমবার না, কারণ বাজপেয়ীর সময়, অটল বিহারী বাজপেয়ীর সময় কিন্তু কোয়ালিশন সরকার ছিল। তো আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে নতুনত্ব আছে এবং কোনো সন্দেহ নেই কংগ্রেসও বুঝতে পেরেছে যে তাদের কোথায় কাজ করতে হবে। কারণ আমরা যদি ভোটের প্যাটার্নটা দেখি, সুইং ভোট হয়েছে মাত্র 0.8%। তাতেই এই পরিবর্তন, সাংঘাতিক না। কংগ্রেস নিজে মনে হয় খুব সম্ভব 1.7% ভোট বাড়িয়েছে। 1.7% ভোটেই শখানেকের সিট কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। কিন্তু তো সেও ভালো করে জানে কিসের উপরে কাজ করতে হবে। যেই দুটো জিনিস আমার মনে হয় স্পষ্ট হয়েছে, একটা হলো বিজেপির যে হিন্দুত্বর যে রাজনীতি, সেটার মনে একটা লিমিট মনে হয় ধরা পড়েছে, যে এটা আর বাড়ানো যায় না, এটাই হলো ম্যাক্সিমাম। এটা বাড়ানোটা ভারতবর্ষে সম্ভব না। এটা দক্ষিণ এশিয়ায় প্রচুর গবেষকরাই বলেছেন যে এখানে ফান্ডামেন্টালিজমের একটা লিমিট আছে, যেটা ইউরোপে আমরা দেখি না। কারণ ইউরোপে হিটলার, মুসোলিনি তৈরি হয়েছে, 6 মিলিয়ন জুজ মেরেছে, জেনোসাইড হয়েছে বিশাল। মানে ইউরোপের যদি আমি তার ইতিহাস দেখি, সেখানে কিন্তু লিমিট ছাড়িয়ে তারা গেছেন। এমনকি যদি আমি হিরোশিমা, নাগাসাকির এটাও দেখি,
মৃত্যুর বা ওটা সবাই বলে যে দক্ষিণ এশিয়া করা সম্ভব, যদিও এখানেও জেনোসাইড হয়েছে, 71 একটা জেনোসাইড, 1947ও একটা জেনোসাইডাল পার্টিশন বলা হয়, তথাপি স্টেটের দ্বারা করা এর একটা লিমিট আছে। আর একটা যেটা মনে হয় হয়তো কংগ্রেস বুঝতে পেরেছে, এবং সেটা কিছুটা অযোধ্যা নির্বাচনের ফলাফলে কিছুটা বোঝা যায় যে ধর্মকে নিয়ে অত টানাটানি করা যায় না, বরং যেই ডেভেলপমেন্টটা হয়েছে কোনো সন্দেহ নেই ভারতের ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু সেই ডেভেলপমেন্ট হয়েছে উইথ ডিসপ্যারিটি, প্রচণ্ড ডিসপ্যারিটি বেড়েছে। সেটাও একটা ইঙ্গিত আমার মনে হয় দিয়েছে। সেখানে আমার মনে হয় কংগ্রেসেও হয়তো জানবেন ভালো করে যে আগামীতে তার কোথায় অ্যাটেনশনটা ফেলতে হবে। স্যার, আপনি যে কথাটা বলছিলেন যে এইবার আসলে এই যে হিন্দুত্ববাদ বিজেপির সবসময় নামের সাথে যুক্ত থাকে যে তারা কট্টর হিন্দুবাদী দল, সেখান থেকে তারা উঠে এসেছে, কারণ এইবার ভোটের মাধ্যমে জনগণ সেটি দেখিয়েছে যে তারা আসলে সব ধর্মের, এবং মোদি তার শপথ অনুষ্ঠানে একই সাথে বলেছে যে সর্বপন্থা সমভাব, মানে সব ধর্ম ও বর্ণ সব কিছু তারা এখন সমানভাবে দেখবে। কিন্তু যে ইয়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই কথাটা বলেছেন, সেই শপথ গ্রহণে যে 72 জন মন্ত্রী পরিষদের সদস্য একজনও মুসলিম ছিলেন না। এক্স্যাক্টলি, প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে। তাহলে তিনি যেটা বলছেন সেটা কি আসলেও তিনি অর্থ করে বলছেন কিনা, নাকি এটা রাজনৈতিক কথা বলছেন? না, গুড প্রশ্ন। কারণ হচ্ছে যে বা মানে ভালো কমেন্ট এটা, মানে জিনিসটা হলো সুইং ভোট তো মাত্র 0.8, তাই না? তার মানে তার তো বিশাল সাপোর্ট আছে, মানে তার যে কনস্টিটুয়েন্সি 0.8-এর কারণে তার এই ঝামেলা পড়ে গেছে। তার মানে সাপোর্ট বেস কিন্তু এখনও স্ট্রং আছে। এখন স্বাভাবিকভাবে কতখানি সে ওই রাজনীতি ছেড়ে অন্য ধরনের রাজনীতি আসবে, যেটা যদি আমি বলি সেকুলার রাজনীতি, সেখানে আসবে, সেই জায়গায় কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। কিন্তু একই সাথে কংগ্রেসও ভালো করে জানে, যেহেতু 1.7% সে বাড়িয়েছে, বাড়াতেই তার ভালো রেজাল্ট এসেছে, এখানে যদি আর কষ্ট করে আরেকটু বাড়ানো যায়, বাড়ালে 1% বাড়ালে কিন্তু একেবারে মোড় ঘুরে যায়। সেই জায়গায় আমার মনে একটা স্পেস তৈরি হয়েছে সেকুলার রাজনীতির ফেরত আসা। কিন্তু অনেকটা নির্ভর করবে এই কোয়ালিশন সরকারে মোদি কি বা বিজেপি কী ধরনের রাজনীতি আনতে চাচ্ছে। কারণ তেলুগু দেশম, বিশেষ করে তেলুগু দেশম কিন্তু অলরেডি কমিটেড, এই মাইনরিটির কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কিন্তু কমিটেড। সেই জায়গায় একটু আমার মনে হয় তার নতুন ধরনের যদি রাজনীতি না আনে তাহলে এই জিনিসটা টানা ঝামেলা। আর একটা হলো ওই যে যেই ডিসপ্যারিটি হয়েছে উইথ ডেভেলপমেন্ট, আর ওখানে একটা সমস্যা দাঁড়িয়েছিল রিচ ওয়ার, মানে শোয়িং দেয়ার রিচনেস, তার আশেপাশে দাঁড়িয়ে বিয়ে টিয়ের অনুষ্ঠানে এমনভাবে দেখাচ্ছিল রিচনেস, এটাও কিন্তু জনগণ পছন্দ করে না, এটাও পরিষ্কার। অনেক ধন্যবাদ স্যার। আমি একটু আরেকটা বিষয় জানতেই চাই, আমাদের সাথে অতিথিরা যারা আছেন, যত কিছু প্রধানমন্ত্রীর সাথে হয়েছে একই সাথে, আমি যদি একটু আসি মুফাজ্জল করিমের কাছে, সাবেক সচিব এবং হাই কমিশনার, যখন এলকে আদভানির সাথে প্রধানমন্ত্রী একটা বৈঠকের ছবি আমরা গতকাল দেখেছি, বিজেপি নেতা, বর্ষিয়ান নেতা এলকে আদভানির সাথে, লালকৃষ্ণ আদভানির সাথে, তখন একদম বলা হয়েছে যে বিজেপির যে কট্টরপন্থার সাথে হয়তো প্রধানমন্ত্রীর যে সখ্যতার জায়গা বা বন্ধুত্বের জায়গা, সেটার সাথে অনেক বেশি তিনি আরও বেশি আন্তরিকতার সাথে নিয়েছেন। এই কারণে বর্ষিয়ান নেতার সাথে দেখা করা থেকে শুরু করে সকল কিছু করেছেন, এবং কংগ্রেসের সাথে আসলে আওয়ামী লীগের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছে বিজেপির সাথে এত ঘনিষ্ঠতার কারণে। কিন্তু আজ কংগ্রেসের সাথে প্রধানমন্ত্রীর ছবি আসলে সেটার উত্তর দিয়েছে কিনা, এবং আসলেও দুই দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যে অবস্থানটা, সেটি ঠিক জায়গায় আছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী এখানে তার ডিপ্লোম্যাটিক অ্যাকিউমেন্ট যেটা আর কি, আমি মনে করি এটা শো করেছেন। অর্থাৎ এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে একটা বড় অনুষ্ঠান একটি দলের বা একটি গোষ্ঠীর, একটি কোয়ালিশনের যিনি প্রধানমন্ত্রী, তার আমন্ত্রণে তিনি গেছেন, ওখানে গিয়ে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করে তারপরে ফিরে আসার কথা। এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিরোধী দলের এদের সঙ্গে যে ইয়েটা করেছেন, যোগাযোগটা করেছেন এবং ডায়ালগটা করেছেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হয়তো কেন এটা স্পষ্টতই আপনার কংগ্রেসের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে মোদি এবং হাসিনার যে জুটিটা আর কি এই অঞ্চলে,
এটা বেশ প্রমিনেন্ট হয়ে গেছিল এবং এখানের মানে ধারণা করা যাচ্ছিল বোধহয় কংগ্রেসের সঙ্গে যে যে আমাদের ঐতিহাসিক একটা বন্ধন আত্মিক সম্পর্ক জি ছিল আগে আর কি, জি সবসময় যেটা ছিল আওয়ামী লীগের বিশেষ করে সেই স্বাধীনতার যুদ্ধের সময় থেকে, সেখান থেকে বোধ করি সরে গিয়ে সম্পূর্ণভাবে চলে, কিন্তু তা যে নয়। এবং আমাদের যে বিঘোষিত আমাদের যে নীতি, পররাষ্ট্রনীতি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, এটা শুধু শুধু সব রাষ্ট্রের সঙ্গেই নয়, সব দলের সঙ্গে, সব মতের সঙ্গে, কারোর সঙ্গে বৈরিতা নয়। দিস ইজ দি কি ওয়ার্ড ফর ডিপ্লোমেসি। এটা করায় আমার মনে হয় এটার এই সুযোগটা নয় ভালো হয়েছে। একটা কারণ বিজেপির যে বর্তমান সরকার গঠিত হলো, ঠিক বিজেপির নয়, যে কোয়ালিশন সরকার এনডিএ, এটা তো আর আগের বিজেপি নয় যে একেবারে 5 বছর একেবারে একভাবে চালিয়ে যাব। এখানে এক ধরনের জোড়াতালি দেওয়া কোয়ালিশন, এবং যদি চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার যদি একটু তাদের এটা যদি একটু সমর্থনটা যদি এদিক সেদিক নড়ে যায় যদি আর কি, তাহলে কিন্তু খবর আছে। এবং তাদের ইতিহাস তাই বলে, তারা খুবই নড়াচড়া করেন। হ্যাঁ, তারা এটাতে অভ্যস্ত, কারণ তারা জানেন যে তারা কংগ্রেস বা বিজেপির মতো সেই রকম দল নয় যে একা নেতৃত্বের মধ্যে চলে যাবে, বরং তার চাইতে বরং কংগ্রেসের তৃণমূল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি সক্রিয়। তো সেই জন্যে এই দুই খেলোয়াড়কে নিয়ে যখন মোদি নেমেছেন, তাদের সঙ্গে তাদের যে উষ্ণতা বা ইয়ে, এটাকে মোদি চেষ্টা করবেন বাড়াতে, এবং সেই কারণেই যাই হোক আমার মনে হয় এই সব কিছু নির্ভর করছে এই কোয়ালিশন, যেটা আপাত দৃষ্টিতে একটু ক্ষণভঙ্গুর কোয়ালিশন, এটা কতটুকু কী জন্যে বিজেপির যে তাদের দর্শন, যেটা রাজনৈতিক দর্শন, এটার সঙ্গে সঙ্গে কিন্তু যায় না, এদের দুজনের সাথে যায় না। হ্যাঁ, এই দুইটা যায় না। অতএব যে কোনো ব্যাপারে সংঘাত হতে পারে যে কোনো ইয়েতে। আচ্ছা, আর বাংলাদেশের এই তাদের এই দর্শনের সঙ্গে কোনো দরকার নেই। বাংলাদেশের স্বার্থ যেটা আর কি, যে কয়টা ইস্যু আউটস্ট্যান্ডিং ইস্যু গত 10-15 বছর যাবৎ কিছুতেই এটার কোনো শেষ হচ্ছে, সমাধান হচ্ছে না, সমাধান দেখা যাচ্ছে না, এবং না দেখার কোনো কারণ, সঙ্গত কোনো কারণ নাই। যেটা বলা হয় যে তাদের কনস্টিটিউশনের দোহাই দেওয়া হয় যে নদী বলে শাসিত হবে তাদের আঞ্চলিক যে সরকার, অর্থাৎ প্রাদেশিক সরকার, রাজ্য সরকার, তারা রাজি নয়, তাদের সম্মতি নেই। এটা কোনো কথা হলো না। একটা দেশের সার্বভৌমত্ব ওই আঞ্চলিক সরকারের উপরে নির্ভর করে না। একটা দেশের পররাষ্ট্রনীতি, সেটা যেখানে যাই লেখা থাকুক না কেন, সেটা যে শুধুমাত্র তাহলে পরে তো পররাষ্ট্রনীতি আগাবেই না। এবং এই নীতি আগাবে না, কিন্তু এর মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী এই আনুষ্ঠানিক, হঠাৎ করে আনুষ্ঠানিক একটা সফরকেও তিনি যেভাবে সেখানে সফরটা শেষ করেছেন, সামনেই তার আরেকটা সফর আছে, এবং বলা হচ্ছে এই ঘন ঘন সফরের সম্মতি প্রধানমন্ত্রীর তরফ থেকে কারণে দেওয়া হয়েছে যে পরবর্তীতে একটা ভালো কিছু ভারত থেকে তিনি নিয়ে আসতে চান। এবার আসলে সেটা সম্ভব হবে কিনা আমি আবুল হাসান চৌধুরীর কাছ থেকে একটু জানি। তাহলে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে যদি ওই প্রশ্নটাই আমি প্রফেসর কর্মীকে যেটা করেছিলাম যে কংগ্রেসের সাথে প্রধানমন্ত্রীর এই সখ্যতা, যে জুটির কথা বলছিলেন যে মোদি হাসিনার যে জুটি আমাদের দক্ষিণ এশিয়ার, সেই সম্পর্কটাতে কোনো রকমের ছায়া ফেলবে কিনা, এই উত্তরটা আগে নেই, তারপরে আমরা অন্য প্রশ্ন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর প্রত্যাশিত ছিল। আকস্মিক কি না সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করেছিলাম এটা সঠিক সিদ্ধান্ত। কারণ দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বন্ধুত্ব গড়ে তুলেছেন বিজেপি এবং নরেন্দ্র মোদীর সাথে, সেটাকে ছাড়িয়েও ভারতের সেই ম্যাচিউরিটি আছে যে কংগ্রেসের সাথেও বাংলাদেশের সেই সৃজন দিনের যোগ যদি বলি, সেটার পরে বঙ্গবন্ধুর সভায় এবং বেদনাদায়ক ৭৫ পরবর্তী সময় যে ঘনিষ্ঠতা, সেটা আমি নিজে চোখের দেখার আমার সুযোগ হয়েছিল, এবং এটা একটা অন্য পর্যায়ে।
বহুমাত্রিক সমস্যা, বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে বহুমাত্রিক পৃথিবীতে, একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের এই নির্বাচনের পরে গিয়েছেন মোবারকবাদ জানাতে। কিন্তু এই সূত্রে সবার সাথে তার দেখা হয়েছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক প্রশংসনীয় ঘটনা। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত দেশে, এবং আমি আশা করব প্রায় সব দেশেই, পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হয় না। যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু আভ্যন্তরীণ নীতি এবং কিছু কিছু আভ্যন্তরীণ উক্তি, সেটা পার্শ্ববর্তী দেশের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি আর আজকের এই আলোচনায় বিশেষ ব্যাখ্যায় যদি নাও যাই, আমি আশা করব সেইটার সম্ভাবনাটাও অনেকখানি কমে যাবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা ভারতের সংবিধান অনুযায়ী ডিলিমিটেশন অফ দি কনস্টিটিউশন, আমাদের এখানে অত্যন্ত সম্মানিত একজন সাবেক প্রশাসক আছেন, উনি জানেন এই ডিলিমিটেশন। সেটা যদি যেটার ব্যাপারে একটা অঙ্গীকার ছিল বিজেপির, সেটা যদি হয়, আমি একটা অঙ্ক দিয়েই দেখে, আপনার তামিলনাড়ুতে 18 লাখ লোক একটা সদস্যকে নির্বাচিত করেন, কিন্তু সেটা কিন্তু উত্তরপ্রদেশে 30-এর বেশি হয়, এবং সেখানে তারা যদি কনস্টিটিউয়েন্সি বেশি বাড়ান তাহলে একটা অ্যালায়েন্স বা একটা দলের আসার সম্ভাবনা আছে। এইটাও বোধহয় যেভাবে আজকে এই গঠিত হয়েছে, যদিও আমার বন্ধু প্রফেসর ইমতিয়াজ যথার্থই বলেছেন যে শুধুমাত্র 0.8% সুইংয়ের এই সুইংয়ের এফেক্টও প্রতিক্রিয়া হচ্ছে যে সেইটার দিকেও এগোতে পারবে না। তা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়াই এম আই সেইং অল অফ দিস, বিকজ এগুলোর একটা কিউমুলেটিভ এফেক্ট, সঞ্চিত একটা এফেক্ট হতে পারে যে তাদের কিন্তু ইন্টারনাল যে সিচুয়েশনটা আছে সেইটাকে ট্যাকেল করে এগিয়ে যাওয়ার জন্য উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মিস্টার মোদি ইজ এ ব্রিলিয়ান্ট ম্যান। এখানে একটা কথা আছে, নরেন্দ্র মোদি ইজ এ কনভিকশন পলিটিশিয়ান, এবং ওনার যে দলটা, এটা কিন্তু একটা অপরচুনিস্টিক দল না। তারা তাদের কনভিকশন, সেটার সাথে আপনি ডিসএগ্রি করতে পারেন হোল হার্টেডলি, এবং আমি এটার যে মূল ব্যাপারটা সেটার সাথে আমি এগ্রি কোনোদিনই করতে পারি না। কিন্তু সেই কনভিকশন পলিটিশিয়ান হবার সত্ত্বেও তাদের তো বাস্তবতার সাথেও কিছুটা মেনে নিতে হবে, এবং সেই বাস্তবতা মানিয়ে নেবার জন্য যেই দুই নেতা, দুই প্লেয়ার যাদের উদ্ভাবন উন্মেষ হয়েছে ভারতের রাজনীতিতে, একজন নীতিশ কুমার, আরেকজন চন্দ্রবাবু নাইডু, দুইজনই কিন্তু তাদের স্ব অবস্থানে অত্যন্ত ব্রিলিয়ান্ট। চন্দ্রবাবু নাইডু আজ থেকে প্রায় 20-30 বছর আগে অন্ধ্রপ্রদেশে একটা বিপ্লব সৃষ্টি করেছিলেন, সাইবার বাবু। নীতিশ কুমারও রাজনীতির অনেক প্যাচওয়ার্ক, কিন্তু যে কথাটা আমি বেশ কয়েকদিন ধরে বলছি, এখানেও বলার লোভ সম্বরণ করতে পারছি না, সেটা হচ্ছে ইংল্যান্ডে এক পলিটিশিয়ান ছিল, তার নাম ছিল হার্টলি শক্রস। বেশ কয়েক বছর পর্যন্ত মানুষের তাকে হার্টলি শক্রস বলতো না, বলতো শর্টলি ফ্লোর ক্রস। তো এই দুইজনের ব্যাপারেও সেই রকম জিনিস থাকতো, মনোভাব থাকতো। কিন্তু এই মনোভাবটা আমি কিন্তু ইতিবাচক দৃষ্টি থেকে দেখছি। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সজাগ থাকবেন। আর বঙ্গবন্ধু কর্তৃক স্থাপিত, প্রণীত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, এটাকে এমন একটা জোরালো অবকাঠামোয় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন যে আমি বিশ্বাস করি যে আমরা যেরকমভাবে অনেক অসম্ভবকে সম্ভবের দিকে এগিয়ে নিয়ে গেছি, আমরা যেরকমভাবে কয়েক মাসের ভিতরে বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর ক্ষমতায় এসে গঙ্গা চুক্তি স্বাক্ষর হয়েছিল, ওটা আবার 2 বছর পরে নবায়ন হবে, সেইটা শুদ্ধ। তিস্তা আমাদের জন্য একটা বিড়ম্বনার ব্যাপার, যদিও একটা পার্সোনাল লেভেল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান, এগুলোকে নিয়ে আমাদের এগোতে হবে। এইটা শুধু দৃশ্যমান না, সঠিকভাবে স্থাপন করতে হবে। এটা করতে হবে, আমি শেষ করছি আরেকটা কারণে, আমরা কোয়াডের ব্যাপারে যেটা উচ্চারিত করেছি তার থেকে আমরা যেন কোনো দিন না সরি। আমরা কোনো রকম সামরিক অ্যালায়েন্সে যাব না, সকলের সাথে বন্ধুত্ব রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি কিছুদিন পর চীনে যাচ্ছেন, চীনের একটা বিরাট অবদান আছে আমাদের উন্নয়নের দিকে, আমাদের অবদান থাকবে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যাবো, এটা আমার একদম। কিন্তু দুটো ছবি, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়া হাস্যোজ্জ্বল আমাদের প্রধানমন্ত্রী, একই সাথে গান্ধী পরিবারের সাথে, কংগ্রেসের সাথেও তার হাস্যোজ্জ্বল আন্তরিক ছবি, আমাদের দুপক্ষের থেকে আন্তরিকতার জায়গা দেয়। কিন্তু দিন শেষে ভারতের কাছ থেকে আমাদের অমীমাংসিত যা কিছু আছে, সেই সংকট সমাধানে আমরা কতখানি এগোবো, যে কোনো সরকারি থাকুক না কেন, আমরা তা জানতে বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আজকে যে আলোচনায় আছি সেটি হচ্ছে মোদির সফরে হাসিনার চমক,
তারপর কি এই বিষয় নিয়ে আমাদের সাথে ডক্টর ইমতিয়াজ আহমেদ আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার, যে কথাটি আসলে আমরা বলছিলাম যে সবার সাথে সুসম্পর্ক ভারতের সকল রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রী, এটা দারুণ সুখবর আমাদের জন্য, কিন্তু বছরের পর বছর জুড়ে যে সংকটগুলিতে আমরা থাকছি, এই সুসম্পর্ক সেই সংকটের কোনো সমাধান এখনো পর্যন্ত আমাদেরকে দেয় নাই। এবং যে গঙ্গা চুক্তির কথা বলছিলেন আবুল হাসান চৌধুরী, 2 বছর পরে সেটা শেষ হবে, 30 বছর মেয়াদের গঙ্গা চুক্তি, সেটা নিয়েও একটা অনিশ্চয়তা জায়গা আছে আমাদের। ইয়ে নিয়ে অনিশ্চয়তা, তিস্তা নিয়ে তো অনিশ্চয়তা জায়গায় ঝুলেই আছে। এগুলোর কি সমাধান মনে হয় যে এবার আসলে হবে কোনোভাবে? গঙ্গা চুক্তি খুব সম্ভব রিপিটিশনটাই হবে, জি। আমার মনে হয় না নতুনত্ব কিছু আসছে। এবং গঙ্গা বা ফারাক্কা ব্যারাজ যেই কারণে বানিয়েছিল সেটাও কিন্তু ভারতের কাজে লাগেনি। কলকাতা মানে পোর্ট সেভ করার ব্যাপারে সেটা সিলটেশন থেকে কিন্তু রক্ষা পায়নি। এখন তাদেরই যারা ফারাক্কার আশেপাশে থাকে, একাধিক অ্যাক্টিভিস্ট, তারা ওটা ডিসম্যান্টলিং তারাই চাচ্ছে, যে ব্যারাজ যেহেতু কাজে দিচ্ছেন। এবং ম্যাপেও দেখা যায় যে গঙ্গা পাশ থেকে বার হয়ে আসছে, এবং যেই কারণে বিহার এখন খুবই এটা নিয়ে সমালোচনা করছে, কারণ একটা মিলেনিয়াম ফ্লাড হয়েছিল যেখানে বিহার খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিস্তার ব্যাপারে একটা নতুনত্ব এসেছে। নতুনত্বটা হলো নির্বাচনের, এই ভারতের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন বাংলাদেশে, এবং চলে যাওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন বললেন যে ভারত তিস্তা ম্যানেজমেন্ট যেই পরিকল্পনাটা আছে সেখানে জয়েন করতে চাচ্ছে। এটা হলো প্রথম পরিবর্তন। কারণ এতদিন তো আমরা জানি মনমোহন সিংয়ের সময় যেইটা ড্রাফট করা হয়েছিল, এবং যে ড্রাফটে 42-37% একটা হিসাবে শেয়ার করা, যেটা মমতা ব্যানার্জি রাজি হচ্ছেন ইত্যাদি, সেটা নিয়েই ছিল শেয়ারিং শেয়ারিং শেয়ারিং। বাংলাদেশ এক সময় দেখলো যে না, এটা তো যাচ্ছে কোথাও 12 বছর উপরে হয়ে গেছে, কিছু হচ্ছে না, এবং সেখানে 20 মিলিয়ন লোকের মতন লোক ক্ষতিগ্রস্ত হয় শীতের মৌসুমে। আমরা একটা পরিকল্পনা করি, সেটা হলো বৃষ্টির মৌসুমের পানিটাকে ধরে রাখা। এবং ওটা চিন্তা করার পরে দেখা গেল যে ওটার কস্ট আছে 1 বিলিয়নের কাছাকাছি, একটা কস্ট আছে, চীন আমাদের দিতে চেয়েছে, এবং চীন কোট আনকোট ইন্টারেস্ট দেখিয়েছে। প্রজেক্টটা কিন্তু আমাদেরই। এখন ভারত বলছে সে এই প্রজেক্টে জয়েন করতে চাচ্ছে। কেন, ওটা যদি হয়, আমি কথা বলছি, তাহলে কিন্তু আর এই শেয়ারিংয়ের বিষয়টা থাকলো না। কারণ শেয়ারিং কখনো হওয়ার কথা না, আমি যতটুকু বুঝি। এই কারণে ওখানে 24টার মতন সিকিমে ড্যাম তৈরি করছে, ছোট বড় মিলে 24টার মতন, এবং প্রতি ড্যামেই কিছু না কিছু পানি সরানো হয়, যার জন্য শীতের মৌসুমে যতটুকু পানি আসে সেটা থাকেই না বলতে গেলে। তো সেটা যখন পশ্চিমবঙ্গে আসে, তার যেহেতু কৃষির কাজে দরকার হয়, সেখানে সে ডাইভার্ট করে, যে যার জন্য সে শেয়ারিংয়ে সম্ভব না। এটা মমতা ব্যানার্জির বদলে যদি অন্য কেউ থাকে সেও দিতে পারবে না। এখন দেখা দরকার, এবং যেটা নিয়ে হয়তো নেগোসিয়েশন হবে, যে এই যে ভারত যে আসতে চাচ্ছে এই যেটাকে বলে তিস্তা ম্যানেজমেন্ট, যে বিষয়টা, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট রেস্টোরেশন প্রজেক্ট, পুরো প্রজেক্টের নামটা, সেখানে যে আসতে চাচ্ছে, সে কি এককভাবে আসতে চাচ্ছে, নাকি সেই চীনের সাথে যৌথভাবে আসতে চাচ্ছে, নাকি একটা কনসোর্শিয়ামের মধ্যে আসতে চাচ্ছে, নাকি এমন হতে পারে যে না, কতকগুলো জিনিস চীন করলো, কতকগুলো জিনিস সে করলো, এই জিনিসটা এখনও ক্লিয়ার না যে সে কীভাবে আসতে চাচ্ছে। তবে আমি মনে করি এটা নিয়ে একটা বড় আলোচনা হবে এবং সমাধান হবে। কারণ প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন, তখন আমি মনে করি যে এবার হয়তো এই তিস্তার যেভাবেই হোক একটা সমাধান করতে চাইবেন। কারণ কতদিন বাংলাদেশ আর এমনভাবে থাকবে, এবং জবাব তো দিতেই হয়, যেহেতু সরকার, নির্বাচিত সরকার, এবং জনগণের কাছে জবাব তো দিতেই হয়। মোফাজ্জল করিমের কাছে সেই প্রসঙ্গটিতে আসি। আমাদের এই তিস্তা ইস্যুতে চীনের যখন খুব আগ্রহ, তখন ভারতের কাছ থেকেও আমরা আগ্রহের জায়গাটা শুনতে পেলাম। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর সামনে চীন সফরও আছে, বলা হয়ে থাকে যে ভারত আসলে সেই জায়গাগুলোতে বেশি আগ্রহ দেখায় যাতে আমরা চীন ঘেঁষা খুব বেশি না হই, এবং ভারতের সাথে বন্ধুত্বটা আমাদের সবচেয়ে বেশি থাকুক। এখন তিস্তা এই ব্যারেজ সংক্রান্ত বা প্রকল্পে যে আগ্রহটা ভারত আসলে দেখাচ্ছে, সেটা কিন্তু আন্তরিকতার বহিঃপ্রকাশ, নাকি আসলে আমরা যাতে চীনের সাথে একটা ভালো, আরও বেশি গভীর সম্পর্ক না তৈরি হোক, তার মাঝখানে তাদের একটা অবস্থান? ধন্যবাদ। দেখুন, দুইটা দেশের মধ্যে সম্পর্ক
ইস্যুভিত্তিকই হয়ে থাকে। আমরা সেই কখন থেকে সেই 47 ইংরেজিতে যখন দেশভাগ হলো, তারপরে দেখতে পাচ্ছি একটা না একটা ইস্যু জিয়ে রাখা হয়, যেটার উপরে সম্পর্কটা চলতে থাকে। কাশ্মীর ভালো এক্সাম্পল। সেই তো আমাদের এখানে তো ইন্ডিয়ার সঙ্গে সেরকম কিছু নাই। একটা যাও ছিল আপনার ইয়েগুলো, ওই যে ছিটমহল ইস্যু, সেটা তো যাক সুন্দর সুসমাধান হয়েছে, কিন্তু এরপরে আর তো কিছু নাই। আমার মনে হচ্ছে কেন জানি, এটা একটা গাট ফিলিং বলতে পারেন, যে ইন্ডিয়া বোধহয় তিস্তাকে সহজে সমাধান করতে চাইবে না। কারণ তিস্তার জন্য যাতে আমরা বারবার তাদের কাছে যেতে হয় এবং তাদেরকে অনুনয় বিনয় করতে হয়, এর বেশি তো আর আমরা কিছু করতে পারবো না। মাঝখানে কি হচ্ছে, মাঝখানে বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। বাংলাদেশের ওই অঞ্চলের লোকগুলো, তারা পানি থেকে এমন একটা দিন আসবে হয়তো আর পানি মোটেই পাওয়াও যাবে না। তো তাতে যে বিভিন্ন দিক থেকে, কৃষি, মৎস্য ইত্যাদি দিক থেকে যে কতটুকু ক্ষতি হবে বোঝাই যায়। একটা ইকোলজিক্যাল সাংঘাতিক রকমের একটা হুমকির কারণ সেটা। তো এটা যদি মানে সমাধান হতে হয়, তাহলে পরে এখন যে উদ্যোগটা হচ্ছে, এটার গুরুত্বটা আমি মনে করি গভীরভাবে নিতে হবে। মানে এটা সমাধানের ক্ষেত্রে তাতে হবেটা কি, তাতে আর এটা বাইল্যাটারাল থাকবে না। ইন্ডিয়া যে বলবে যে আমরা পানি দিব কি দিব না, মমতা ব্যানার্জি যে ধরে বসে থাকবেন, জেদ ধরে বসে থাকবেন, তা নয়। যখনই এটা আপনার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হবে, তখন এই সমস্ত যুক্তি আর খাটবে না। এক কর্তৃত্ব ভারতের তখন অনেকখানি সেখানে হ্রাস পাবে। সেটাই। আবুল হাসান চৌধুরী। না, আমি মনে করি, দেখুন, আমরা সকলেই জানি ভারতের সাথে চীনের বাণিজ্যিক যে ট্রেড ব্যালেন্স, যেটা $100 বিলিয়ন ঊর্ধ্বে, তারা প্রায় 70% কিন্তু চীনের ফেভারে। তারপরে তো এটা চলছে, দ্যাট ইজ দেয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার। তো কিছু কিছু ব্যাপারে যে উদ্যোগ নেওয়া একেবারেই সম্ভব না সেটা আমি মনে করি না। যদি এখানে সত্যিকার অর্থে আমরা বিমস্টেকের মেম্বার, চীন অবশ্যই আপনার সেই প্রত্যক্ষভাবে মেম্বার না হলেও তারপরেও অনেক কিছুর আমরা তো এখন কার্যকর নয়, কিন্তু কার্যকর করার জন্য কিন্তু বারবার এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে সেইভাবে। এবং চীনে যে এই যে আপনার যে সাংঘাই যে ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এটা এইরকম প্রজেক্টে বিরাটভাবে অবদান রাখে। আর এটা কিন্তু নতুন কিছু না। 96 সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই এডিবির সাথে কথা বলা হয়, হয়তো মুরব্বীর এটা মনে থাকবে, তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলা হয়, জাপানের সাথে খুব জোরালোভাবে কথা বলা হয়। তারা প্রত্যেকেই একটা কথা বলে যে তোমাদের তো পানিই নাই, তোমাদের যে দের ইজ নো গ্যারান্টিড ওয়াটার, আর এই শর্ট টার্ম 5 বছরের এগ্রিমেন্টে তো আমরা আসবো না। সেই জন্য উইদিন 6 months অফ কামিং টু পাওয়ার ইন 1996, 6 মাসের ভিতরেই 30 বছর মেয়াদি একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং সেই চুক্তির কোথাও এরকম নেই যে এটাকে আরও উন্নতি করার জন্য অন্য আমরা যদি একটা কনসোর্টিয়ামের ভিতরে, ইট ডিপেন্ড, ওই যে বলে না, ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট। আমরা যদি সত্যি একটা ওরকম আকর্ষণীয় অবকাঠামো তুলে ধরতে পারি, যেটা আপনার চীন, ভারত একসাথে কাজ করতে পারে, এগুলো খুবই সম্ভব। এটা আসলে আমাদের দেশের বিরোধী শিবির থেকে একটা কথা এসেছে যে ভারত আমাদেরকে পানি দিতে চাই না তিস্তার, তারা আবার আমাদের তিস্তায় পানি ধরে রাখার জন্য সাহায্য করার জন্য সেই প্রকল্পে আসতে চাইছে। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য কোনো বন্ধুত্বের হাত না, এটার পেছনে কোনো না কোনো কারণ আছে। এটার ব্যাপারে বৃহৎভাবে কারিগরি চিন্তা ভাবনা আমি বা আপনি এখানে কেউই এটার ব্যাপারে আলাপ করতে পারবো না। আমাদের একটা গাট ফিলিং ব্যক্ত করতে পারবো, এবং অবশ্যই এটার ব্যাপারে আপনার আর্থিক সাহায্য দেবার যে শক্তি, যে আপনার ক্ষমতা চীনের আছে, সেটা হয়তো অন্য আমি কোনো দেশকে বড় বা খাটো করার জন্য বলছি না। সেইখানে আপনার অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার কি মেটেরিয়াল বেনিফিট হবে সেটা আপনার দেখতে হবে। যেভাবে আমাদের জন্য এটা তো একটা বাঁচা মরার প্রশ্ন, এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন। সেখানে এই দুই বৃহৎ দেশ, হেভি প্লেয়ার ইন দি ইন্টারন্যাশনাল সিন, তারা যদি মনে করেন যে এমন একটা পরিস্থিতি হতে পারে, যেমন আমি আপনাকে
একেবারে কংক্রিট এক্সাম্পল দিচ্ছি, ডিপ সি পোর্টের ব্যাপারে জি। চীন কিন্তু বলেছিল যে আমরা ভারতের সাথে একসাথে মিলে আমরা ডিপ সি পোর্ট করবো, সেটা যে কারণেই সম্ভব হয় নাই সেটা পিছনের কথা। এইরকম একটা চিন্তা ভাবনা হতে পারে, এটা আলোচনা হতে পারে, কিন্তু এখানে নাইদার ইউ নর উই অ্যাট দিস স্টেজ নো, এটার মধ্যে একটা বিশালভাবে আপনার কারিগরি ব্যাপার স্যাপার আসবে, টেকনিক্যাল ব্যাপার আসবে, সাথে সাথে ফাইন্যান্সের ব্যাপারটাও আসবে। তার মানে সেটা আসলে বাংলাদেশের হাতেই থাকা উচিত যে কার মাধ্যমে তারা Definitely, সেটা করবে, 100%। অন্য কারোর মাধ্যমে না। যেখানে মুফাজ্জল করিম আসলে বলছিলেন, এইটা সকলের কাছেও মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভারত আসলে চায় কিনা যে কিছু ইস্যু নিয়ে বাংলাদেশ তাদের কাছে বারবার যাক। এই প্রসঙ্গটা অবশ্যই বাংলাদেশে অনেকের সাথে কথা হয়, এবং বিরোধী পক্ষ এটা যেটা বলেছে আজকে বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে ভারতের জনগণ যেমন তাদেরকে নির্বাচিত করতে পারে জনপ্রতিনিধি, বাংলাদেশের জনগণও যাতে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, এই কারণে ভারতের কাছে সহায়তা চেয়েছেন এবং প্রত্যাশা করেছেন তিনি। এই প্রত্যাশা কি আসলে ভারত সমাধান করতে পারবে কিনা, এবং রাজনীতিতে ভারতের যে ভারত বিরোধিতার একটা জায়গা তৈরি হয়েছে সেটা কি আরও বাড়বে কিনা, শেষ মুহূর্তে আমরা তা জানতে আসবো। মোদির শপথে হাসিনার চমক আলোচনায় আছি আমরা, এবং শেষ মুহূর্তে আলোচনায় আছে আমাদের দেশের রাজনীতি, ভারতের যে অবস্থান নিয়ে জনমনে যে সন্দেহের জায়গা আছে, বিরোধিতার জায়গা আছে, সেটি আসলে এইবার শেষ হবে কিনা। বড় আলোচনা কিন্তু আমরা ছোট সময় পাবো, কিন্তু নিশ্চয়ই আমরা ভালো কিছু জানতে পারবো আমাদের অতিথির কাছ থেকে। স্যার, প্রথমে ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে আসি। আসলে এই বিরোধিতার জায়গা বা আমাদের রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে আমাদের জনমনে যে একটা বিতৃষ্ণার জায়গা তৈরি হয়েছে, সেটা শেষ হওয়ার সুযোগ আছে কিনা? না, সুযোগ তো আছেই, তবে অস্বাভাবিক না। মানে প্রতিবেশী দেশের সাথে এই ধরনের কম বেশি সব পৃথিবীতে সব জায়গায় আছে। তবে সমাধান আমি যদি বড় বড় বিষয় যদি ধরি, তার মধ্যে কিন্তু দুটো বিষয় আসলে এখন জরুরি। একটা হলো তিস্তা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা যত দেরি, মানে এই যে তারা জয়েন করতে চাচ্ছেন বলে যদি আবার দেরি করে ফেলে, তাহলে আবার ওটা নিয়ে আবার আর একটা নতুন রাজনীতি হবে। আমার মনে হয় ওই সময়টা নেই। বাংলাদেশও মনে হয় চাইবে খুব তাড়াতাড়ি এটা নিয়ে সমাধান করতে, এবং সেটা আমি সবসময় বলি যে তাদেরই লাভ, কিন্তু এটা যেখান থেকেই হোক, এবং অনেক ধরনের কাঠামোর মধ্যে তারা থাকতে পারে। মনে রাখতে হবে যে অনেক প্রজেক্ট আছে যেখানে হয়তো একটা দেশ হয়তো অর্থ দিয়েছে। আমি যদি আমাদের থার্ড টার্মিনালের কথা বলি, এটা জাইকা দিয়েছে, জাপান দিয়েছে, কিন্তু ভিতরে যে ম্যাটেরিয়ালস, এটা কিন্তু চাইনিজ ম্যাটেরিয়ালস আছে, ওখানে থাই ম্যাটেরিয়ালস আছে, এমনকি ইন্ডিয়ার ম্যাটেরিয়ালস অনেকে একের সাথে প্রকল্পে কাজ করে। 11 এক্সপ্রেসওয়ে জি, চায়নার অর্থদান, কিন্তু এখানে অনেক দেশই অনেকেই আছে, আছে, তাই না? তো ঠিক একইভাবে আমি মনে করি তিস্তার প্রকল্পে এটা তো সব একবার চীন থেকে তো আসবে না, অনেকগুলি জিনিস আছে যেটা হয়তো ভারত থেকে আসবে, সেটাও একটু দেখা দরকার। আর একটা হলো বর্ডার কিলিংয়ের যে বিষয়টা, এটাও একটা বিষয়, এটা থামানো দরকার, কারণ এটা তো আনলফুল একটা মানে এবং জনমনে সেটা একটা রোষের তৈরি করে, সাংঘাতিক ব্যাপার একটা হতে পারে। শেষ মাগলার আমি ওটাও মেনে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, একটা আনাম যদি থাকে তাকে তো মেরে ফেলা যায় না। এটা আমি মনে করি এইটাই বড় বড় দুটো বিষয় আছে। আর একটা যেটা হলো যে মনে রাখতে হবে যেই কানেক্টিভিটি যে বিষয়গুলো আছে, সবসময় মনে রাখতে হবে কানেক্টিভিটি যদি দুই দেশের যদি লাভ না হয়, তাহলে কিন্তু এক জায়গায় এসে থেমে যাবে। মানে এটা মনে রাখতে হবে, কারণ প্রফিট তো করতে হবে দুজনেরই, এবং একজন প্রফিট করুক আরেকজন প্রফিট করলো না, তাহলে কিন্তু এটা বেশি, এবং সেটাও একই সাথে জনমনে একসাথে বিতৃষ্ণা তৈরি করে যে আমাদের সবকিছু দিয়ে দেওয়া হলো। মুফাজ্জল করিম, আসলে আমাদের দেশের রাজনীতিতে এইসব পয়েন্টগুলো যদি সমাধান করা যায়, তাহলে ভারত আমাদের যে বন্ধু, এটা সবার মধ্যে গ্রহণযোগ্য হবে কিনা? আমাদের বন্ধুত্বটা যেটা, জি, এটা তো রক্তের আক্ষরে লেখা, জি, কোট আন কোট, তাই নয় কি? এটাকে যদি আমরা টিকে রাখতে হবে, টিকে রাখতে হবেই এই বন্ধুত্বটা। দুই প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাটি করে সেটা কোনো দিনই, সেটা কোনো কারোরই ভালো হয় না। কিন্তু এর মধ্যে যদি কতগুলো আইসোর যদি থাকে, কতগুলো যদি এমন কিছু মানে বিদঘুটে ব্যাপার যদি থাকে, যেটা ঘুরে 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 বারবার দেখা দেয়। আপনার আজকে হয়তো দেখা গেল উচ্চ পর্যায়ে একটা মিটিং টিটিং হয়ে গেল আমাদের ইয়ের সঙ্গে, বর্ডার গার্ডের ডিজির সঙ্গে, তাদের বিএসএফের ডিজির হয়ে গেল, এবং পরের দিন খবরের কাগজে আমরা দেখলাম যে সব ঠিক হয়ে যাবে। ওই দিনই পাশে আরেকটা নিউজ দেখা গেল মারা গেছে, গুলি করে মেরে ফেলা হয়েছে, মারা গেছে। আশ্চর্য ব্যাপার, এই গুলি করে মারার ব্যাপারটা, এটা একটা রাষ্ট্র বন্ধ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই। তাহলে সামথিং ইজ রং সামওয়্যার।
যে এখানে একটা কথা বলা হয় আর ওখানে একটা বলেন না, যে ওই চালিয়ে যাচ্ছে চালিয়ে যাও। এটা কি আমাদেরকে ভয় দেখানোর জন্যে? ভারতের জানা উচিত এবং যে কোনো দেশেরই জানা উচিত, বাংলাদেশ এমন ধাতুতে সৃষ্টি তাদের যে ভয় ধাতুর জানে না। মানুষ ভয় কাহাকে বলে তারা জানে না। যদি জানতো যদি, তাহলে ৭১ এরকম করে একটা ৯ মাসে মানে একটা দানব শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। যাই হোক, তো এখন কথা হচ্ছে এইগুলা ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু বড় আকারে দেখাতে আপনি আমি হয়তো অনুধাবন করতে পারি যে কোথাও কিছু একটা গণ্ডগোল হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এত তারা সেই মৃত লাশটাই দেখে, মরদেহটাই দেখে। হ্যাঁ, তাদের কাছে সেই কবে ফালানিকে গুলি করে মারা হয়েছিল, এখনো তাদের মনে আছে সেটা। ফালানি ইয়েতে কাঁটাতারের বেড়াতে ঝুলেছিল, সেই চিত্রটাই কিন্তু আবহমান কাল ধরে চলে আসছে, চলে থাকবে। সেই জন্যে উচিত ভারতের, এখানে বাংলাদেশ বারবার তাদের কাছে আবেদন নিবেদন করতেছে যে এটা বন্ধ করে ইয়ে করে, আর ওনারা আশ্বাসের পরে আশ্বাস, এমনকি একটা উচ্চতম পর্যায়ে আশ্বাস হয়েছে, এটা আর হবে না, পরের দিনই হচ্ছে। এগুলা জিনিস, ছোটোখাটো জিনিসগুলো ইয়ে করতে হবে। আর আপনার এমনি বড় জিনিসগুলো যেগুলো আর কি, এই যেমন তিস্তাটাও একেবারে যে সমাধান করা যাবে না এমন তো নিশ্চয়ই এত বছর লাগে না কোনো কিছু, নিশ্চয়ই কোনো না কোনো একটা পথ তো অবশ্যই বের হতো যদি তারা চাইতো। এইটাই ফজল করিম, যে আমরা চাই যে কিছু না কিছু সংকটের সমাধান সেখান থেকে হোক, যাতে জনমনের বিতৃষ্ণার জায়গাটা অন্তত কিছুটা কমে। আবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ ভারতের সহায়তা নিয়ে টিকে থাকে ক্ষমতায়, এটাই এক ধরনের এক দলের কাছে এখনো পর্যন্ত সেই মেসেজ কোনো না কোনোভাবে আছে। এইবার কি সেটা আসলে কাটানো সম্ভব হবে কিনা? দেখেন, ৯১-এর পরে সেরকম একটা বিপ্লবের পর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসে নাই। ৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ২০০১ সালে তো আবার আসে নাই। তো আওয়ামী লীগ তাদের কোনো আওয়ামী লীগের মতো একটা দলের, ঐতিহ্যবাহী দলের, যেটা বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না আওয়ামী লীগ না লিখে, আমার মনে হয় না ভারতের সাথে অসাধারণ বন্ধুত্বের পরেও অন্য কারো উপরে ডিপেন্ড করে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি জানি যে এখন সময় খুব কম, আমি তাড়াতাড়ি বলবো, সেটা হচ্ছে বর্ডার কিলিংয়ের ব্যাপারে অবশ্যই এটা আমাদের একটা বিশাল সেন্টিমেন্ট। আমরা স্বাধীন, আমরা সার্বভৌম, এখানে কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য হতে পারে না। তৃতীয় যেটা আমরা একটু আগেই আলাপ করছিলেন, সেটা যদি আমি একটু সম্প্রসারণ করি, আপনার ব্রিক্স, সেখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, সেখানে তারা তো কোঅপারেট করছে এবং এটা একটা সাংঘাতিক আপনার গ্রুপিং। সেই গ্রুপিং যদি হতে পারে, আমরা তো ড্রিম করতে পারি এবং ড্রিমটাকে বাস্তবের দিকে দিয়ে যেতে পারি। তিস্তাকে ভিত্তি করে আমরা এই দুই বৃহৎ শক্তির কোঅপারেশন দেখতে পারি এমন একটা দেশে, যেটা বঙ্গবন্ধু যেটা বলতেন, ইট ওয়ান্টস টু বি দ্য সুইজারল্যান্ড অফ দি ইস্ট। নিশ্চয়ই। সেই জন্য আমরা, খুব ভালো কথা, আমাদের তিস্তার সমস্যার সমাধান আমাদের প্রয়োজন এবং জোরালোভাবে বলতে হবে আমাদের সাথে যে বন্ধুত্ব, আমরা